লার্নিং ইন বেঙ্গলি। চলো শিখি বাংলায়। সো কেমন আছো বন্ধুরা? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিশ্বের ভাষা পরিবারের পার্ট 3 নিয়ে, যেটা তোমরা ভিডিওর টাইটেল থেকেই বুঝে গেছো। তো চলো শুরু করব আজকের আলোচনা। আজকে আমরা কী নিয়ে আলোচনা করব বলো তো? আজকে আলোচনা করব যে আমাদের পৃথিবীর যে আরও যেসব ভাষা বংশ আছে তাদের নিয়ে। আগের দিন আমরা ইন্দো ইউরোপীয় নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আজকে একটুখানি আলোচনা সেটা নিয়েও থাকবে। ইন্দো ইউরোপীয়র একটা পার্ট ইন্দো ইরানীয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব খানিকটা। তারপরে আমরা আলোচনা করব বিশ্বের আর যে সমস্ত ভাষা বংশ আছে, মানে আরও যেসব আছে সেই সমস্ত ভাষা বংশের শ্রেণী বিভাগ, সেই সমস্ত ভাষা বংশ থেকে কোন কোন ভাষা এসছে সেই সব নিয়ে। আর একটা জিনিস আলোচনা করব, অবর্গীভূত ভাষা সেটা কি, সব জেনে নেব আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইন্দো ইরানীয় অর্থাৎ ইন্দো ইউরোপীয় থেকে যে ইন্দো ইরানীয় আর ভারতীয় আর্য বেরোয়, যেটা আমরা আগের ভিডিও অর্থাৎ পার্ট 2-তে দেখে নিয়েছি। তো সেই ইন্দো ইরানীয় থেকে কিভাবে বাংলা আর অসমিয়া এই সমস্ত কিছু বিভাগ হয়ে বাংলা অসমিয়া আসে, তো সেইটা আমরা আজকে দেখে নিই এই ছকের মাধ্যমে, ঠিক আছে? তো প্রথমে রয়েছে ইরানীয় আর্য, যেটা আমি আগেও আলোচনা করেছি। ইরানীয় আর্য দরদীয়টা নতুন। দরদীয়টা ঠিক মানে আমার দেখো, এই যে দরদীয়টা না আসলে আমাদের সিলেবাসের বাইরে, মানে দরদীয়টা নিয়ে তেমন আলোচনা নেই। তো আমরা মূলত প্রাচীন ভারতীয় আর্য নিয়ে আলোচনা করব, কারণ এখান থেকেই মূলত বাংলা এসছে, দরদীয় থেকে আসেনি। সুতরাং আমাদের এই বাংলা ভাষার যেহেতু আমরা পড়ছি, সেহেতু আমাদের প্রাচীন ভারতীয় আর্যটা দরকার। হ্যাঁ, আমরা পরবর্তী যে চ্যাপ্টার সেখানে ভারতের ভাষা পরিবারে আমরা পড়বো বাংলা সম্বন্ধে, বাংলা কীভাবে এসেছে সেটা প্রপারলি ভালোভাবে পড়বো। কিন্তু এটা একটা ছক যেটাতে তোমরা একটু সহজে বুঝতে পারবে। তাই আমি এবং সহায়িকাতে তোমরা এই ছকটা পাবে, তাই আমরা আগে থেকেই এই ছকটা রেডি করে দিলাম, ঠিক আছে? তো দেখে নাও ভালো করে। এই যে দরদীয়দের নিয়ে আর আলোচনা করলাম না। প্রাচীন ভারতীয় আর্য, এই প্রাচীন ভারতীয় আর্যকে আমরা দুটো রূপ দিতে পারি, কথ্য রূপ আর সাহিত্যিক রূপ। এই দুটো কিন্তু বৈদিক ভাষা, মানে আমাদের ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য কিন্তু বৈদিক, অর্থাৎ পিওর যেটা বৈদিক ভাষা সেইটা কিন্তু সাহিত্যিক ভাষা, যেটাকে আমরা বলি ছান্দস। এই ছান্দসের ভাষাটাকে সাহিত্যিক রূপ, মানে আমাদের বেদ, এই সমস্ত ভাষাতে লেখা হয়েছে। এবার এই সমস্ত ভাষা মানুষের মুখে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ভেঙে এই কথ্যরূপ দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা যে সমস্ত ভাষায় সাধারণত লিখে থাকি, আমরা দেখবে সেই সমস্ত ভাষা সবসময় আমরা ইউজ করি না আমাদের কথার মধ্যে। যেমন আমাদের মধ্যে আমরা বাংলা ভাষার মধ্যে দেখতে পাই সাধু আর চলিত। সাধু ভাষা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লেখার ক্ষেত্রে ইউজ করি, আর এই যে চলিত ভাষা সেটা কিন্তু আমরা মূলত ইউজ করি আমাদের বলার ক্ষেত্রে। অর্থাৎ আমরা সাধারণভাবে যখন কারোর সাথে কথা বলি, তখন কিন্তু আমরা সাধুভাবে বলি না। আমরা কি বলি যে অবগাহন করো? না, আমরা বলি না। আমরা বলি চান করো, ঠিক আছে, বা স্নান করো। তো এটা তো আমাদের চলিত ভাষা। অবগাহন করো এটা সাধু ভাষা। তো সুতরাং আমরা এবার তাহলে বুঝতে পারছি যে সাহিত্যিক রূপ আর কথ্যরূপের মধ্যে পার্থক্যটা কী, ঠিক আছে? তাহলে সাহিত্যিক রূপ আর কথ্যরূপ এভাবেই আলাদা হয়ে গেছিল। আর এই যে কথ্যরূপ, এই কথ্যরূপ থেকে বেরিয়ে এসেছিল আরও 4টে ভাগ: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য, ঠিক আছে? এই প্রাচ্য থেকেই আমাদের বাংলা এসছে। প্রাচ্য মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে যে পার্টটা পড়ছে, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য আমাদের পার্টে পড়ছে না। তো সুতরাং আমরা যেহেতু শুধুমাত্র বাংলার কীভাবে এসছে সেটা দেখব, তো এখন আমরা এই সব নিয়ে আলোচনা করব না, এবং আমাদের সিলেবাসের মধ্যে এগুলো নিয়ে পারফেক্টলি আলোচনা অতটা নেই, ঠিক আছে? তো এবার তারপরে এই প্রাচ্যর পরে আসছে প্রাচ্য মধ্যা আর প্রাচ্যা। এই যে প্রাচ্যা, এটার থেকে মাগধী প্রাকৃত আর মাগধী অপভ্রংশ, এই মাগধী প্রাকৃত বেরোবে, এবং এই মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট বেরোবে। অর্থাৎ মাগধী, এই যে প্রাচ্যা, সেটার থেকে মাগধী প্রাকৃত একটা কি বলবো ভেঙে এখান থেকে আসছে আর কি। প্রাচ্য থেকে এই মাগধী প্রাকৃতর জন্ম, তারপরে সেখান থেকে মাগধী প্রাকৃত থেকে ভেঙে, মানে আমাদের কথা এক এক সময় যে চেঞ্জ হয়েছে। আমিও অনেক আগেই বলেছি, যখন বিশ্বের ভাষা পরিবার শুরু হচ্ছিল তখনই আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে কথা
সময় সময় পাল্টায়, ভাষা সময় সময় পাল্টায়। আমাদের চলতি কথা আমাদের বাকযন্ত্রের সুবিধার জন্য, মানে আমাদের জিভ, কণ্ঠ এগুলোর সুবিধা অনুযায়ী আমাদের ভাষা চেঞ্জ হতে থাকে। এই চেঞ্জের কারণে তো এই প্রাচ্যা থেকে মাগধী প্রাকৃত চলে এলো, সেখান থেকে এলো মাগধী, অপভ্রংশ, অবহট্ট, সেখান থেকে পশ্চিমা, পূর্বী, এই দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। পশ্চিমা একদিকে চলে গেল, পূর্বী মানে আমাদের ভারতের যে পশ্চিম দিক, সেই পশ্চিম দিকের যে ভাষাগুলো সেটি পশ্চিমার দিকে চলে গেল। আর পূর্ব দিকে আমাদের ভারতের যে পূর্ব দিক, সেইখানের যে ভাষাগুলো সেটা এর মধ্যে এসে গেল। উড়িষ্যা, আসাম, বাংলা, এগুলো মানে পশ্চিমবঙ্গ, এগুলো কিন্তু দেখবা ভারতের পূর্ব দিকে অবস্থিত। এই পূর্বী সমস্ত ভাষাগুলো ভারতের পূর্ব দিকের ভাষার মধ্যে চলে এলো, ঠিক আছে। এই ওড়িয়া, উড়িষ্যা, আর বাংলা আর অসমিয়া নিশ্চয়ই বলে দিতে হবে না। বাংলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, যেটা তোমরা সকলেই জানো, আর অসমিয়া হচ্ছে আসাম। তো চলো এরপরে আমরা দেখে নিই যে আমাদের এই পৃথিবীতে ইন্দো ইউরোপীয় ছাড়াও আর কোন কোন ভাষা বংশ রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। তো চলো আমরা দেখে নিই এই পৃথিবীর যে অন্যান্য ভাষা বংশ সম্বন্ধে তোমাদের বলছিলাম, তো সেই সমস্ত ভাষা বংশ কী কী আছে এবং তাদের মধ্যে কী কী ভাগ আছে সেইগুলো। দেখো, প্রথমেই আমরা দেখতে পারি সেমিও হামিও। সেমিও হামিওর মধ্যে সেমিওতে আমরা দুটি ভাগ দেখতে পাই, আরবি আর হিব্রু। হিব্রু থেকে দুটো ভাগ, এক মানে ভাগ বলতে এখানে দুটো ইনফরমেশান রয়েছে আর কি। ইসরায়েলের সরকারি ভাষা এটা, আর বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এটাই এই ভাষাতেই রচিত আর কি, ঠিক আছে। তাহলে আমি বুঝাতে পারলাম তোমরা ব্যাপারটা। আরবি সম্বন্ধে তোমাদের আরও ভালোভাবে আমি আগে বুঝিয়েছি, ইরানীয় পার্টটায় বুঝিয়েছিলাম আরবি সম্বন্ধে। এবার এই আরবিতে মোটামুটি এই আছে, ঠিক আছে। এরপরে আসছি হামিও। হামিওতে ঐতিহ্যপূর্ণ অথচ লুপ্ত ভাষা মিশরীয়, এছাড়াও আছে তমশেক, কাবিল, ঠিক আছে। এই যে ঐতিহ্যপূর্ণ অথচ লুপ্ত ভাষা মিশরীয়, এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি ইম্পর্টেন্সের দিকে রাখলাম, হ্যাঁ, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। ঐতিহ্যপূর্ণ অথচ লুপ্ত ভাষা মিশরীয়, এটা আসার চান্স আছে। এছাড়া তমশেক, কাবিল, এগুলো মনে রাখা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু মনে রাখার চেষ্টা করো, কারণ শর্ট কোশ্চেন অনেক সময় চলে আসে, এগুলো থেকে তো এমসিকিউ আসবে, তো দেখে রাখো। এরপরে আসছে বান্টু, ঠিক আছে। বান্টুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো পরিবার, নাইজার কঙ্গো পরিবার, যেটার মধ্যে সোয়াহিলি, কঙ্গো, নিয়ানজা, লুবা, জুলু, এই কটা ভাষা আমরা দেখতে পাই। আর চারিনীল পরিবার, চারিনীল পরিবারের মধ্যে আমরা দিনকা, মাসাই, মোরু, নুবা, এই চারটে ভাষা দেখতে পাই, ঠিক আছে। এরপরে আসছে হটেনটট বুশম্যান। হটেনটট বুশম্যানের মধ্যে তেমন কোনো ভাগ নেই, এটা মূলত আমাদের আফ্রিকার দক্ষিণ পশ্চিমাংশে যে আদিবাসী পিগমি, সেই পিগমিদের ভাষা। তোমরা যারা যারা আর্টসের স্টুডেন্ট, যারা যারা ভূগোল নিচ্ছ, তারা এই পিগমি সম্বন্ধে ভালোভাবে পড়বে। শর্ট কোশ্চেন হিসেবে এটা বেশ গুরুত্বপূর্ণ, আমি এটাও দাগিয়ে রাখলাম, ঠিক আছে। এরপরে আসছি আমেরিকার আদিম ভাষাসমূহ। এটা সম্বন্ধে একটু পরে আলোচনা করি, কারণ এটা একটু বড়, একটু পরে আলোচনা করি এটা নিয়ে। আগে এই কটা নিয়ে আমরা আলোচনা করে নিই, ঠিক আছে। তো ককেশীয় হচ্ছে রাশিয়ার পার্বত্য অঞ্চল, যেটা আমাদের ওপরের দিকে আছে, মানে আমাদের যে এশিয়া মহাদেশ, সেই এশিয়া মহাদেশের যদি আমরা ম্যাপটা ফলো করি, তাহলে সেটার যে ওপরের দিকে যে আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি রাশিয়ার, সেখানে যে পার্বত্য অঞ্চল সেখানে আছে। এখানকার একটা এক্সাম্পল আমরা দিতে পারি জর্জিয় ভাষা। আর আছে ফিন্নো উগ্রি বা উরাল ভাষা বংশ। এর মধ্যে মজর বা হাঙ্গেরীয়, ফিনিশ, এস্তোনীয়, সামোয়েদ, এগুলো আছে। মজর বা হাঙ্গেরীয় হচ্ছে হাঙ্গেরির ভাষা। হাঙ্গেরির ভাষাকে কিন্তু মজর বলে। এইটা কোশ্চেনটা কিন্তু অনেক জায়গায় তোমরা পাবে। এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ, এটা লিখে দিচ্ছি আমি, দাঁড়াও। হাঙ্গেরির ভাষা মজর বা হাঙ্গেরীয়। এরপর আছে ফিনল্যান্ডের ভাষা, এস্তোনিয়ার ভাষা। এরপর আছে সামোয়েদ। এই সামোয়েদ হচ্ছে সাইবেরিয়ার মরু অঞ্চলের ভাষা, ঠিক আছে। এস্কিমো, আলেউট, এরপরে চলে আসছি। এই এস্কিমো আলেউট
হচ্ছে উত্তর মেরু সীমান্ত যেটা সেখানকার, আর উত্তর দক্ষিণ আমেরিকার অঞ্চল এই জায়গাটার ভাষা। ঠিক আছে, মানে উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু কিছু জায়গায় এই এস্কিমো আলেউট ভাষা বংশের এই ভাষাগুলোকে দেখতে পাওয়া যায়। এছাড়া উত্তর মেরু সীমান্ততে ভালোভাবে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার চলে আসি আমেরিকার আদিম ভাষাসমূহ। এটা বেশ গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকার ভাষার মধ্যে আমরা দেখতে পাই মায়া ও আজতেক সভ্যতার ভাষা। এই মায়া ও আজতেক সভ্যতা হচ্ছে উত্তর আমেরিকার দুটো গুরুত্বপূর্ণ সভ্যতা, যেটা এই মুহূর্তে আর নেই। মায়া সভ্যতা আর আজতেক সভ্যতা বেশ প্রাচীন দুটি সভ্যতা। এই সভ্যতার যে ভাষাটা সেইটা, মায়া সভ্যতার ভাষা হচ্ছে মায়া ভাষা, আর আজতেক সভ্যতার ভাষা মূলত উটো আজতেক এই ভাষা বংশের অন্তর্গত। ঠিক আছে, আর আছে আলগনকিয়াক, ইরোকুইস, আথাবাস্কান, এছাড়াও আরও আছে যেটা আমি আর লিখলাম না, তোমরা বই পাবে। মোটামুটি এইগুলোই মোটামুটি মনে রাখবে। এতটাও মনে রাখতে একটু অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু এগুলো মনে রাখা একটু প্রয়োজনীয়, কারণ এখান থেকে যেহেতু শর্ট কোশ্চেনের ব্যাপার, তো শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে সহজেই আসতে পারে। এছাড়া দেখে নাও ইনকা। ইনকা হচ্ছে দক্ষিণ আমেরিকার যেটা, সেই দক্ষিণ আমেরিকাটা প্রধান ভাষা ছিল এই কিচুয়া। কিচুয়া হচ্ছে ইনকা সভ্যতার ভাষা। ইনকা সভ্যতা কিন্তু দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চলের একটা প্রচুর পুরনো ভাষা। এই ইনকা সভ্যতার অনেক গল্প রয়েছে। সেই গল্পগুলোর মধ্যে যে বলা হয় যে ইনকা একসময় সোনার দেশ ছিল, তো সেইখানকার ভাষা ছিল কিচুয়া, এবং এর নিদর্শনও অনেক পাওয়া গেছে। সেখানকার ভাষা ছিল কিচুয়া, কিন্তু সেটা যে আদেও সোনার দেশ ছিল সেই বিষয়ে শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তো সেই বিষয়ে একটু বাইরে আলোচনা হয়ে যাচ্ছে। তো পরেরটায় চলে আসি, আরাওয়াক ভাষা বংশ। এই আরাওয়াক ভাষা বংশ দক্ষিণ আমেরিকায় দেখা যায়। এছাড়া আছে ক্যারিব, তুপি গুয়ারানি, তাকানান প্রভৃতি ধরনের ভাষা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পৃথিবীর অন্যান্য যে ভাষা বংশ, সেটাকে শর্টে তোমাদের একটা ছকের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এই ছকটা তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের বইয়ের একটা বড় পৃষ্ঠা, মোটামুটি একটা বড় অংশ পড়তেই হবে না। এর ছকটা ফলো করলে তোমাদের মাথার মধ্যে যদি ছকটা গাঁথিয়ে নিতে পারো আর সমস্যাই হবে না। ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। আমি সরে যাচ্ছি। ঠিক আছে, এবার তাহলে চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা সম্বন্ধে, অবর্গীভূত ভাষা। আমরা জেনে নিই অবর্গীভূত ভাষা কোনগুলো। এতক্ষণ আমরা যে সমস্ত ভাষাগুলোকে জানলাম, শিখলাম, সেগুলো সব ভাষা বংশের অন্তর্গত। কোনো না কোনো সব বর্গীকরণ করা গেছে, কোনো না কোনো ভাষা বংশের অন্তর্গত, কোনো না কোনোভাবে সেটা রূপতাত্ত্বিকভাবে শ্রেণীবিভাগ করা গেছিলো, যেটা আমি আগের পার্ট দুটোতে বলেছি। এবার এইগুলো সমস্ত ছিল বর্গীকরণ করা গেছে সেই সমস্ত ভাষা। কিন্তু এরপরে যে সমস্ত ভাষাগুলো আছে, এমন পৃথিবীতে আরও অনেক ভাষা আছে যেগুলো বর্গীকরণ করা যায়নি, এবং বর্গীকরণ করা এগুলো সম্ভব হয়নি এই কারণেই, কারণ এগুলো না কোনো রূপতাত্ত্বিকভাবে মিল আছে, না কোনো ভাষা বংশের সাথে মিল আছে, কিংবা ভাষা বংশের মধ্যে যে ভাষাগুলোর মধ্যে যে মিল থাকা দরকার, যেটা তোমাদের বংশের শ্রেণীবিভাগের ক্ষেত্রে সংজ্ঞায় আমি তোমাদের বলেছিলাম, সেই মিলটা কিন্তু এই সমস্ত ভাষার ক্ষেত্রে চোখে পড়ে না। এই চোখে পড়ে না বলেই এগুলোকে কোনো বর্গীকরণ সম্ভব হয়নি। তাই এগুলোকে বলা হচ্ছে অবর্গীভূত ভাষা। কয়েকটা অবর্গীভূত ভাষা কী কী বলতে পারো? অবর্গীভূত ভাষা হচ্ছে জাপানি, অবর্গীভূত ভাষা হচ্ছে বাস্ক, এই সমস্ত ভাষাগুলো। এগুলো তোমরা বইটা একটু ভালো করে স্টাডি করলেই পাবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। বাকি সমস্ত পার্ট নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পার্ট 4-এ। সেখানে আমরা জানবো মিশ্র ভাষা সম্বন্ধে, এবং সেখানেই আমরা জেনে নেব কৃত্রিম ভাষা সম্বন্ধে। ঠিক আছে, তো এবার আমাদের ভিডিওটা শেষ করতে চলেছি। আর আজকের ভিডিওটাকে তোমরা শেয়ার করো, লাইক করো ভালো লাগলে, আর অবশ্যই আরও পরের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করো। শেয়ার করলে তোমাদের সব বন্ধুরাও আরও ভালোভাবে এই ভিডিওগুলো দেখতে পাবে। আর কমেন্ট করো তোমাদের পড়ানোটা ঠিক কেমন লাগছে, আর কমেন্ট করো বুঝতে পারলে কি না, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সবটা কিন্তু কমেন্টে আমাকে জানাও, তাহলেই কিন্তু বুঝতে পারবো তোমরা কীরকম পড়েছো। ঠিক আছে, তো আজকের জন্য গুড বাই।